মার্ভেল স্টুডিও এই বছরের প্রথম লাইভ অ্যাকশন মুভিকে রিলিজ করে দিয়েছে কাল 14 ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডেতে, এবং এই মুভিটির নাম হলো ক্যাপ্টেন আমেরিকা দ্য ব্রেভ নিউ ওয়ার্ল্ড। এটি আসলে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ক্যাপ্টেন আমেরিকার চতুর্থ মুভি। আমরা যদি এই মুভির স্পেশালিটির সম্বন্ধে কথা বলি, তাহলে আমরা এই মুভির মধ্যে ক্যাপ্টেন আমেরিকার সাথে সাথে আমরা ভিন্ন ভিন্ন ধরনের হাল্ককেও দেখতে পেয়েছিলাম, যারা ছিল রেড হাল্ক এবং লিডার। এই দুটো শক্তিশালী হাল্ক ক্যারেক্টারের জন্যই এই মুভিটি অনেকটাই অসাধারণ ছিল। চলুন বন্ধুরা, এবার এই মুভির পুরো কাহিনীকে এক্সপ্লেন করা যাক। ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড মুভির কাহিনী শুরু হয় থান্ডারবোল্ট রোসের কাছ থেকে। থান্ডারবোল্ট রোস আসলে এমসিইউর সেই ক্যারেক্টার যে আসলে আগে ইউএস আর্মির মধ্যে জেনারেল ছিল, এবং তার জন্যই আসলে ব্রুস ব্যানার হাল্কে পরিবর্তন হয়ে গিয়েছিল। এবং যদি কথা হয় তার লাস্ট অ্যাপিয়ারেন্সের সম্বন্ধে, তাহলে আমরা এমসিইউর মধ্যে থান্ডারবোল্ট রোজকে শেষবারের জন্য দেখতে পেয়েছিলাম অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার মুভির মধ্যে। এরপরে সোজা আমরা তাকে এই মুভির মধ্যেই দেখতে পাই। মুভির শুরুতেই আমরা থান্ডারবোল্ট রোজকে ইউএস এর প্রেসিডেন্ট হতে দেখতে পেয়ে যাই। অর্থাৎ এখন থেকে থান্ডারবোল্ট রোজই আসলে পুরো ইউনাইটেড স্টেট অফ আমেরিকার উপর রুল করবে। এরপরে আমরা 5 মাস পরের কাহিনীকে দেখতে পাই, যেখানে আমরা স্যাম উইলসনকে দেখতে পাই, অর্থাৎ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের নতুন ক্যাপ্টেন আমেরিকাকে আমরা দেখতে পাই। এই সময়ের মধ্যে স্যাম উইলসন অর্থাৎ নতুন ক্যাপ্টেন আমেরিকা ইউএস মিলিটারির এয়ারক্রাফটের মধ্যে অনেকগুলো সোলজারের সাথে মিলে ইউএসএ থেকে সোজা মেক্সিকোতে চলে যায়। এই সময়ের মধ্যে স্যামের সাথে তার সাইড কিকার টোরাসও উপস্থিত ছিল। আসলে স্যাম উইলসনের ক্যাপ্টেন আমেরিকাতে পরিবর্তন হয়ে যাওয়ার পর তার বন্ধু অর্থাৎ টোরাস এখন ফ্যালকনে পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা জানতে পারি স্যাম নিজেদের বন্ধুদের সাথে মেক্সিকোর মধ্যে পৌঁছে গিয়েছে একটি মিশনের জন্য। এই মিশনের মধ্যে আসলে তাদেরকে টেররিস্টদের সাথে লড়াই করতে হতো, কারণ মেক্সিকোর মধ্যে খুবই একটি শক্তিশালী টেররিস্টের গ্রুপ ছিল, যাদের নাম ছিল সার্পেন্ট গ্রুপ। আসলে এই সার্পেন্ট গ্রুপটি জাপানের খুবই বড় একটি মূল্যবান জিনিসকে চুরি করে নিয়েছিল। জাপানের ওই আসলে মূল্যবান জিনিসটি একটি সুন্দর কন্টেনারের মধ্যে ছিল। ওই কন্টেনারটি আসলে এই সার্পেন্ট গ্রুপের বসের কাছে ছিল। এই সার্পেন্ট গ্রুপের আসলে বসের নাম ছিল সাইড ওয়াইন্ডার। যেহেতু ইউএসএ এবং জাপান একে অপরের খুবই বন্ধুত্বপূর্ণ দেশ, এই জন্য জাপানের এই মূল্যবান জিনিসকে ফেরত নিয়ে আসার দায়িত্ব ইউএসএ নিজেই নিয়ে নেয়। এই জন্য স্যাম উইলসন এবং ইউএস মিলিটারির অনেকজন অফিসার এই কন্টেনারকে নিয়ে যাওয়ার জন্য চলে আসে। এখানে পৌঁছে যাওয়ার পরেই স্যাম উইলসন এবং টরাস এই গ্রুপের আড্ডার মধ্যেই ঢুকে পড়ে। এরপরে স্যাম উইলসনের সাথে এখানকার টেররিস্ট গ্রুপদের সাথে লড়াই শুরু হয়ে যায়। এই লড়াইয়ের মধ্যে আমরা দেখতে পাই স্যাম উইলসন ক্যাপ্টেন আমেরিকার শিল্ডকে ব্যবহার করতে খুবই ভালোভাবে শিখে গিয়েছে। এখানে আমরা স্যামের নতুন একটি স্যুটকেও দেখতে পাই। এই স্যুটের ডানাগুলো আসলে ভাইব্রেনিয়াম ধাতু দিয়ে তৈরি হয়েছিল। ভাইব্রেনিয়ামের তৈরি এই শক্তিশালী ডানাগুলোকে ব্যবহার করে স্যাম উইলসন খুব সহজেই এই টেররিস্ট গ্রুপের সমস্ত মেম্বারকেই মারতে থাকে। এর সাথে আমরা এটিকেও জানতে পেরে যাই স্যাম উইলসনের আসলে ভাইব্রেনিয়ামের তৈরি যেই ডানাগুলো রয়েছে সেগুলোকে আসলে বাকান্ডিয়ান কান্ট্রি স্যামকে গিফট হিসেবে দিয়েছিল। স্যাম উইলসন এখানের সমস্ত গুন্ডাদেরকে মারার পর সে ওই টেররিস্ট গ্রুপের লিডারের কাছে পৌঁছে যায়, অর্থাৎ তারা সাইড ওয়াইন্ডারের কাছে পৌঁছে যায়। তারা ওখানে সবাই জাপানের ওই মূল্যবান জিনিসটিকে সাইড ওয়াইন্ডারের হাতে দেখতে পায়। এই জন্যই স্যাম সাইড ওয়াইন্ডারের কাছ থেকে ওই কন্টেনারটিকে নিয়ে নেয়, কিন্তু সাইড ওয়াইন্ডার ওখান থেকে পালাতে সফল হয়ে যায়। কিন্তু কন্টেনারকে পেয়ে যাওয়ার জন্য স্যাম উইলসন নিজেদের সাথীদের সাথে আবার আমেরিকার মধ্যেই পৌঁছে যায়। আবার ইউএস এর মধ্যে আসার পর আমরা দেখতে পেয়ে যাই স্যাম উইলসন টোরাসকে দেখে খুবই খুশিতে ছিল, কারণ মেক্সিকোর মধ্যে টোরাস তাকে খুবই সাহায্য করেছিল। টোরাসের কাজের জন্য খুশি হয়ে স্যাম উইলসন নিজের পুরনো বন্ধু আইজিয়া ব্র্যাডলির সাথে তার দেখা করায়। আপনাদের মধ্যে যারা যারা ফ্যালকন দ্য উইন্টার সোলজার ওয়েব সিরিজকে দেখেছেন তারা তো সবাই আইজিয়া ব্র্যাডলি ক্যারেক্টারকে জেনেই থাকবেন। স্যাম উইলসন যখন এখানে টোরাসকে আইজিয়া ব্র্যাডলির সাথে দেখা করিয়ে দেয়, তখন সে তাকে বলতে থাকে আইজিয়া ব্র্যাডলি আসলে একজন সুপার সোলজার, সেও আসলে একটি সময়ের মধ্যে ক্যাপ্টেন আমেরিকা ছিল। এই কথাকে শোনার পর টোরাস খুবই অবাক হয়ে যায়। এর আগে স্যাম টোরাসকে বলতে থাকে যখন ক্যাপ্টেন আমেরিকা অর্থাৎ স্টিভ রজার্স রেড স্কালকে হারিয়ে দেওয়ার পর বরফের মধ্যে হারিয়ে গিয়েছিল, তখন ইউএসএ কান্ট্রি আইজিয়া ব্র্যাডলিকে নতুন ক্যাপ্টেন আমেরিকা বানিয়েছিল, কারণ আইজিয়া ব্র্যাডলি ও স্টিভ রজার্স এর মতোই খুবই শক্তিশালী এবং সাহসী ছিল। আইজিয়া ব্র্যাডলির এত
এতটা বেশি প্রমাণের শক্তি, সাহসিকতা এবং দেশপ্রেমকে দেখে তাকে স্টিভ রজার্সের পর নতুন ক্যাপ্টেন আমেরিকা বানানো হয়। কিন্তু ক্যাপ্টেন আমেরিকা তৈরি হওয়ার কিছুটা সময় পরেই আইজিয়া ব্র্যাডলিকে 30 বছরের জন্য জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এরপরে 30 বছর ধরে জেল কাটার পর তাকে মুক্ত করে দেওয়া হয়। টোরাস এই সমস্ত কথাগুলোকে শুনে খুবই অবাক হতে থাকে। এই জন্যই সে আইজিয়া ব্রডলিকে জিজ্ঞাসা করে, আপনার সাথে আসলে এমন অবস্থা কেন হয়েছে এবং আপনি নতুন ক্যাপ্টেন আমেরিকাতে পরিবর্তন হওয়ার পরেও কেন আপনাকে ইউএসএ গভর্নমেন্ট জেলের মধ্যে বন্দি করেছিল। এই কথাকে শোনার পর আইজিয়া ব্রডলি টোরাসকে বলতে থাকে, যখন স্টিভ রজার্সের পর তাকে নতুন ক্যাপ্টেন আমেরিকা বানানো হয়েছিল তখন সে একের পর এক অনেকগুলো সাকসেসফুল মিশনকে করতে থাকে। সে আসলে সবসময় নিজের সাথীদের জীবনকে বাঁচিয়েছিল। এই জন্যই তার জনপ্রিয়তাও ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু ইউএসএ গভর্নমেন্ট আসলে কখনোই চাইতো না যে একটি কালো মানুষ এতটা জনপ্রিয় হোক বলে। এই জন্যই ইউএসএ গভর্নমেন্ট হঠাৎ করেই তাকে গ্রেপ্তার করে নেয়। এরপরে ইউএসএ গভর্নমেন্ট তাকে 30 বছর ধরে জেলের মধ্যে বন্দি করে তার বডির উপর এক্সপেরিমেন্ট করতে শুরু করে দেয় এবং পুরো 30 বছর পরেই তাকে জেল থেকে মুক্ত করে দেওয়া হয়। এই জন্য সে এই দেশকে তো খুবই ভালোবাসে, কিন্তু সে এই দেশের সরকারকে একটু মাত্র পছন্দ করে না। এই সমস্ত কথাগুলোকে জানার পরেই টোরাস, স্যাম উইলসন এবং আইজিয়া ব্রডলি একে অপরের সাথে কোথায় বলতে থাকে। এই জন্যই টোরাস এবং আইজিয়া ব্রডলিরও বন্ধুত্ব খুবই বেশি হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে স্যাম উইলসনের কাছে একটি ফোন আসে। ফোনকে ওঠানোর পর স্যাম উইলসন এটিকে জানতে পেরে যায় প্রেসিডেন্ট অফ ইউএসএ থান্ডারবোল্ট রোজ হোয়াইট হাউসের মধ্যে একটি মিটিং এবং পার্টি রেখেছে এবং এই মিটিং এর মধ্যে স্যাম উইলসনকেও ডাকা হয়েছে। মিটিং এর ইনভিটেশনকে পেয়ে যাওয়ার পরেই আমরা দেখতে পাই স্যাম উইলসন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। সে আইজিয়া ব্র্যাডলি এবং টরাসকে নিয়ে সোজা হোয়াইট হাউসের মধ্যেই পৌঁছে যায়। অর্থাৎ তারা তিনজনেই এই পার্টিকে জয়েন করে নেয়। এখানে স্যাম উইলসন প্রেসিডেন্টের সাথে দেখা করে, অর্থাৎ সে দেখা করে থান্ডারবোল্ট রোজের সাথে। স্যাম উইলসনের সাথে দেখা করার পর থান্ডারবোল্ট রোজ তাকে বলতে থাকে সে স্যাম উইলসনের কাজকে দেখে খুবই খুশি, কারণ সে মেক্সিকোর মধ্যে নিজের কাজকে খুবই ভালোভাবে পূরণ করেছে। এরপরে কিছু সময় পরেই সিন শিফট হয়ে যায় এবং আমরা হোয়াইট হাউসের মিটিং হলকে দেখতে পাই। এই মিটিং এর মধ্যে আমরা দেখতে পাই স্যাম উইলসন, আইজিয়া ব্র্যাডলি এবং টরাসের মতো আরো অনেকগুলো গেস্ট তো ছিল, কিন্তু তাদের সাথে সাথে থান্ডারবোল্ট রোজ এবং তাকে ছাড়া দুনিয়ার খুবই বড় বড় দেশের হেডও উপস্থিত ছিল, যেমন জাপানের প্রাইম মিনিস্টার, ফ্রান্সের প্রাইম মিনিস্টার এবং এর সাথে সাথে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারও উপস্থিত ছিল। এরপরে ইউএসএ প্রেসিডেন্ট অর্থাৎ থান্ডারবোল্ট রোজ এই মিটিং কে শুরু করে দেয়। সে এখানে বলতে থাকে আজ থেকে কিছু সময় আগে ইন্ডিয়ান ওশেনের মধ্যে নতুন একটি দ্বীপের জন্ম হয়েছে, যে দ্বীপের নাম ছিল সিলেস্টিয়াল আইল্যান্ড। এই সিলেস্টিয়াল আইল্যান্ডটি আসলে আর কিছুই নয় বরং টিয়ামত দ্য সিলেস্টিয়াল ছিল, যার আসলে বাড়তে থাকা গ্রোথকে ইটারনাল থামিয়ে দিয়েছিল। কিন্তু এটি পুরোপুরিভাবে শক্ত হয়ে যাওয়ার জন্য একটি পুরোপুরি আইল্যান্ডে পরিবর্তন হয়ে যায়। এই দ্বীপের কথাকে বলেই থান্ডারবোল্ট রোজ বলতে থাকে ইন্ডিয়ান ওশেনের মধ্যে যখন এই সিলেস্টিয়াল আইল্যান্ডের জন্ম হয় তখন দুনিয়ার সমস্ত দেশের চোখ যায় এই দ্বীপের উপর এবং এই দেশের উপরে এসে অনেক দেশই রিসার্চ করতে শুরু করে এবং তখন গিয়ে আমরা জানতে পাই এই আইল্যান্ডটি আসলে পুরোপুরি একটি নতুন ধাতু দিয়ে তৈরি। এই মেটালটিকে আসলে পুরো দুনিয়ার মধ্যেই কোথাও পাওয়া যায় না, কিন্তু এই মেটালটি আসলে ওখানকার মেটালের থেকেও খুবই শক্তিশালী এবং এই মেটালের নাম হলো অ্যাডমেন্টিয়াম। কিন্তু যখনই অ্যাডমেন্টিয়ামের সম্বন্ধে সমস্ত দেশ জানতে পারে তখনই সমস্ত দেশ ওই ধাতুকে পাওয়ার চেষ্টা করতে থাকে। এই জন্যই অনেকগুলো দেশের সম্পর্ক খারাপ হতে থাকে। কিন্তু তখনই গিয়ে আমাদের দেশ অর্থাৎ ইউএসএ সামনে আসে এবং আমরা সমস্ত দেশের সংগঠন বানানোর জন্য একসাথে আসি এবং আমরা ডিসাইড করে নিই যে আমরা সবাই একসাথে এসে যাব এবং আমরা সাথে আসে ওই অ্যাডমেন্টিয়াম ধাতুকেই ভাগ করে নেব, যার ফলে সমস্ত দেশই অ্যাডমেন্টিয়াম ধাতুকেও পেয়ে যাবে। এর ফলে প্রত্যেকটি দেশের সাথে সম্পর্ক ভালোও থাকবে এবং আজকের দিনের এই মিটিং এর মধ্যে এই প্রস্তাবকেই আমরা পাস করতে এসেছি। এখানে থান্ডারবোল্ট রোজ আরো বলতে থাকে আমাদের মিত্র দেশ জাপান সিলেস্টিয়াল আইল্যান্ডের মধ্যে খুবই ভালো রিসার্চ করেছিল এবং তারা অ্যাডমেন্টিয়ামের পিওর ফর্মকেও অ্যাচিভ করে নিয়েছিল, কিন্তু এই অ্যাডমেন্টিয়ামের পিওর ফর্মকেই সার্পেন্ট গ্রুপ চুরি করে নিয়েছিল। এরপরে আমাদের ক্যাপ্টেন আমেরিকা মেক্সিকোর মধ্যে পৌঁছে গিয়ে জাপানের ওই অ্যাডমেন্টিয়ামের কন্টেনারকে আবার ফেরত নিয়ে আসে। এই জন্য সে এখানের মধ্যে ক্যাপ্টেন আমেরিকাকে থ্যাংক ইউ বলে। কিন্তু এই সমস্ত ঘটনার মধ্যেই আমরা দেখতে পাই এই মিটিং এর মধ্যে জোরে জোরে গান শুরু হয়ে যায়। গান শুরু হওয়ার সাথে সাথেই আইজিয়া ব্রডলি এই জায়গায় দাঁড়িয়ে পড়ে এবং সে পাশের মধ্যে থাকা
একটি গার্ডের বন্দুককে ছিনিয়ে নিয়ে সোজা থান্ডারবোল্ট রোসের উপরেই বন্দুক দিয়ে শুট করে দেয়। শুধুমাত্র ওখানে আইজিয়া ব্রডলি নয়, বরং ওখানের মধ্যে থাকা 4টি ইউএসএ সোলজারও সামনে আসে, যারাও আসলে নিজেদের গানকে বাইরে বার করে ফায়ারিং করতে শুরু করে দেয়। কিন্তু ওই ফায়ারিং এর পরেও থান্ডারবোল্ট রোজ বেঁচে যায়। এরপরে তাড়াতাড়ি স্যাম উইলসন আইজিয়া ব্রডলিকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে এবং সে আইজিয়া ব্রডলির হাত থেকে গানকেও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। এর ফলে আইজিয়া ব্রডলি এবং বাকি 4জন সোলজার সবার সাথেই লড়াই করতে শুরু করে দেয়। এই লড়াইয়ের সময়ই এই জায়গার মধ্যে একটি মেয়ের এন্ট্রি হয়ে যায়, যে এই জায়গার মধ্যে পুরোপুরি ভাবেই ব্ল্যাক উইডোর মতো লড়াই করতে থাকে এবং সে এক এক করে সমস্ত শুটারকেই মারতে থাকে। এবং আমরা জানতে পারি ওই মেয়েটির নাম ছিল আসলে রুথ, যে ইউএসএ প্রেসিডেন্ট অর্থাৎ থান্ডারবোল্ট রোসের পার্সোনাল সিকিউরিটি অ্যাডভাইজার, অর্থাৎ সে হলো তার পার্সোনাল বডিগার্ড। এই মেয়েটি আসলে একজন ইসরায়েল, যে আসলে রাশিয়ার রেড রোভ থেকে ট্রেনিং নিয়েছিল, অর্থাৎ সে আসলেই একজন ব্ল্যাক উইডো। এখানে আমরা দেখতে পাই রুথ, স্যাম উইলসন এবং বাকি সমস্ত গার্ডরা মিলে ওই সমস্ত শুটার গুলোকে ধরে নেয়। তাদেরকে ধরে নেওয়ার পরে স্যাম উইলসন সোজা আইজিয়া ব্রডলির কাছে পৌঁছে যায় এবং সে তাকে জিজ্ঞাসা করে সে আসলে কেন এই কাজটিকে করলো এবং এমন কি কারণ ছিল যার জন্য আইজিয়া ব্রডলি সোজা ইউএসএ প্রেসিডেন্টের উপরেই গুলি চালিয়ে দেয়। স্যাম যখন এই কথাকে আইজিয়া ব্রডলিকে জিজ্ঞাসা করে তখন আমরা জানতে পারি যে আইজিয়া ব্রডলির আসলে কোনো কিছুই মনে নেই। এই জন্য সে স্যামকে বলে সে আসলে কিছুকেই করেনি এবং তুমি আসলে যা যা বলছো সেগুলো আসলে আমার মনেই পড়ছে না। আসলে যেমন ভাবে বাকি বার্নস উইন্টার সোলজারে পরিবর্তন হয়ে গিয়ে যে সমস্ত কাজগুলোকে করে থাকে সেগুলো তার মনে থাকে না, এমনই ঘটনা ঘটে এখানে আইজিয়া ব্রডলির সাথে। কারণ সে এই জায়গার মধ্যে আইজিয়া ব্রডলির উপর কখন ফায়ারিং করেছিল সেটিকে সে আসলে পুরোপুরি ভাবেই ভুলে গিয়েছে, যেহেতু সে আসলে একটি খুবই বড় একটি ক্রাইমকে করেছিল। এই জন্যই আইজিয়া ব্রডলিকে অ্যারেস্ট করে সোজা জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আইজিয়া ব্রডলি জেলের মধ্যে চলে যাওয়ার পরেই তার সাথে দেখা করতে আসে স্যাম উইলসন। স্যাম এখানে আইজিয়া ব্রডলিকে বলতে থাকে আমি জানি তুমি এই কাজটিকে কখনোই করতে পারো না, তুমি কখনোই ইউএস এর প্রেসিডেন্টের উপর গুলি চালাতে পারো না। এই জন্য আমি তোমাকে প্রমিস করছি যে আমি খুব তাড়াতাড়ি জানার চেষ্টা করব এই কাজটিকে আসলে কে করিয়েছে, এরপরে আমি খুব তাড়াতাড়ি তোমাকে জেল থেকে বাইরে বার করে নেব। স্যাম আসলে নিজেও জানতো যে আইজিয়া ব্রডলি পুরোপুরি ভাবেই এখানে নির্দোষ, প্রেসিডেন্টের আসলে হামলার পেছনে অন্য কারোরই হাত রয়েছে। এরপরে স্যাম উইলসন সোজা টরেসের সাথে দেখা করে এবং এরপরে সে এক এক করে ওই মিটিং এর পুরো সিসিটিভি ফুটেজকেই দেখতে শুরু করে। এই সমস্ত ফুটেজ গুলোর মধ্যে তারা দুজনে অনেক অদ্ভুত ধরনের জিনিসকে দেখতে পায়। তারা দেখতে পায় মিটিং এর মধ্যে যখন আইজিয়া ব্রডলি নিজের ফোনকে ব্যবহার করছিল তখনই তার ফোনটি সাদা রঙের হয়ে গিয়ে ব্লিঙ্ক করতে শুরু হয়ে যায়। এমনকি এমন ঘটনায় ওই 4টি সোলজারের সাথে হয়েছিল যারা আসলে আইজিয়া ব্রডলির সাথে এসে প্রেসিডেন্টের উপর ফায়ারিং করেছিল। এখানে তারা দুজনে এই জিনিসটিকেও নোটিস করে নেয় যে তারা 5 জন মিটিং এর মধ্যে তখনই ফায়ারিং স্টার্ট করেছিল যখন ওই মিটিং এর হলের মধ্যে গান শুরু হয়ে যায়। এই জন্যই তারা দুজনে শিওর হয়ে যায় যে তারা 5 জন আসলে যেই ফায়ারিং কে করিয়েছিল এর পেছনে আসলে অন্য কারোর হাত রয়েছে। এই জন্য এই জায়গার মধ্যে স্যাম টরেসের সাথে প্ল্যান করে নেয় যে তারা দুজনে ওই লোকটিকে ধরেই ছাড়বে যে আসলে এই প্ল্যানটিকে করেছিল। তারা দুজন যখন সবকিছুকে ডিসাইড করে নেওয়ার পর বাইরে চলে আসে এবং তারা নিজেদের কারকে নিয়ে কিছু কাজের জন্য যাচ্ছিল তখনই রাস্তার মধ্যে সার্পেন্ট গ্রুপের লিডার সাইড ওয়ান্ডার তাদেরকে ঘিরে নেয়। সে আসলে স্যামের গাড়ির উপরেই অ্যাটাক করতে শুরু করে কিন্তু স্যাম উইলসন তার সাথে লড়াই করতে শুরু করে এবং তাকে মেরে ধরে নেয়। এখানে স্যাম উইলসন এটিকে জানতে পেরে যায় যেহেতু স্যাম উইলসন মেক্সিকোর মধ্যে গিয়ে সার্পেন্ট গ্রুপের অনেকগুলো লোককে মেরে দিয়েছিল এবং সাইড ওয়ান্ডারের হাত থেকে জাপানের কন্টেনারকেও নিয়ে নিয়েছিল। এই জন্য সাইড ওয়ান্ডার রিভেঞ্জ নেওয়ার জন্য এই কাজটিকে করেছিল। স্যাম উইলসন যখন সাইড ওয়ান্ডারকে এখানে হারিয়ে দেয় তখনই ওই জায়গার মধ্যে তার কাছে একটি ফোন কল চলে আসে। ফোন কলকে তুলে নেওয়ার পর স্যাম উইলসন এটিকে জানতে পেরে যায় কেউ আসলে স্যাম উইলসনের উপর নজর রেখেছে, কারণ সে স্যামকে ফোন কলের মধ্যে বলতে থাকে তুমি একে তো এই জায়গার মধ্যে হারিয়ে দিয়েছ, কিন্তু আগে যে সমস্ত ঘটনাগুলো ঘটতে চলেছে সেগুলোকে তুমি আর কখনোই আটকাতে পারবে না। এই কথাকে বলার পর ওই লোকটি ওই কলটিকে কাট করে দেয়। এই কলটি কাট হয়ে যাওয়ার পর স্যাম খুব তাড়াতাড়ি টরেসের কাছে পৌঁছে যায় এবং সে টরেসকে বলে এই কলটিকে ট্র্যাক করতে শুরু করে, যার ফলে তারা এটিকে জানতে পেরে যায় এই কলটি আসলে একটি পুরনো গভর্নমেন্ট ফ্যাসিলিটি থেকে এসেছে, যে গভর্নমেন্ট ফ্যাসিলিটি আসলে দূরের একটি জঙ্গলের মধ্যে রয়েছে। স্যাম এবং টরস এই জায়গার মধ্যে কোন রকম সময়কে অপচয় না করে তারা খুব তাড়াতাড়ি ওই গভর্নমেন্ট ফ্যাসিলিটির কাছে পৌঁছে যায়। তারা ওই জায়গার মধ্যে
পৌঁছে যাওয়ার পর এটিকে জানতে পেরে যায় এই গভর্নমেন্ট ফেসিলিটি আসলে শুধুমাত্র দেখানোর জন্যই বানানো হয়েছে। আসলে এটি একটি রিসার্চ এরিয়া যেখানে থান্ডারবোল্ট রস ভিন্ন ভিন্ন ধরনের ইলিগাল এক্সপেরিমেন্টকে করিয়ে থাকে এবং এই এক্সপেরিমেন্ট সে তখন থেকেই করিয়ে চলছে যখন সে আর্মির মধ্যে জেনারেল ছিল। স্যাম এবং টরস যখন এই সমস্ত ঘটনাগুলোকে জানতে পেরে যায় তখনই ওই জায়গার মধ্যে নতুন একটি ক্যারেক্টারের এন্ট্রি হয়ে যায়। ওই ক্যারেক্টারটি আসলে ছিল স্যামুয়েল স্টোন, অর্থাৎ এই জায়গার মধ্যে লিডার্স এর এন্ট্রি হয়ে যায়। দ্য লিডার্স কে দেখার পর স্যাম এবং টরেস খুবই অবাক হয়ে যায়, কারণ দ্য লিডার্স হালকের মতোই পুরোপুরি সবুজ ছিল, যার আসলে মাথা খুবই বড় হয়ে গিয়েছিল। এখানে লিডারকে দেখার পর স্যাম তাকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি আসলে কে এবং এই সমস্ত কাজগুলোকে তুমি আসলে কেন করাচ্ছ? এমনকি আমি এটিকেও জানি যে তুমি আসলে প্রেসিডেন্টের উপর অ্যাটাক করিয়েছিলে। স্যামের সমস্ত কথাগুলোকে শোনার পর দ্য লিডার বলতে থাকে, আসলে আমার নাম হলো স্যামুয়েল স্টোন। আসলে আমি একজন সায়েন্টিস্ট ছিলাম, কিন্তু একবার যখন ব্রুস ব্যানার আমার কাছে এসে সাহায্য চায় তখন তাকে সাহায্য করার সময় তার গামা রেডিয়েশন রক্ত আমার মাথার উপরেই পড়ে যায় এবং আমার মাথার মধ্যে থাকা ইনজারির দ্বারা ওই গামা রেডিয়েশন আমার বডির মধ্যেই ঢুকে যায়, যার ফলে আমি এমন অবস্থায় পরিণত হয়ে গিয়েছি। এর ফলে আমার চেহারা এবং বডি তো খারাপ হয়ে যায়, কিন্তু এর ফলে আমার মাইন্ড খুবই ইন্টেলিজেন্ট হয়ে যায়। এই জন্য আমি এখন খুবই স্মার্ট এবং ইন্টেলিজেন্টও। কিন্তু যখনই আমার সম্পর্কে থান্ডারবোল্ট জানতে পেরে যায় তখনই সে আমাকে ধরে নেয়, এমনকি সে আমার উপরে ভিন্ন ভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতেও শুরু করে দেয়। ওই সময় আমি সবসময় তাকে বলতাম আমাকে মুক্ত করে দেওয়ার জন্য, কিন্তু সে এখানে বলতে থাকে এই সমস্ত কাজগুলোকে তাকে করাচ্ছে ইউএস এর গভর্নমেন্ট, এই জন্য সে নিজে চেয়েও তাকে ছাড়তে পারবে না। কিন্তু সে আমাকে প্রমিস করেছিল যেই দিন সে ইউএস এর প্রেসিডেন্টে পরিবর্তন হয়ে যাবে সেই দিনই আসলে সে আমাকে মুক্ত করে দেবে। কিন্তু প্রেসিডেন্টে পরিবর্তন হয়ে যাওয়ার পরেও সে আমাকে মুক্ত করেনি এবং সে বারবার আমার উপরে এক্সপেরিমেন্ট করিয়েই যেতে থাকে। এই জন্য যারা যারা আমার উপরে এক্সপেরিমেন্ট করছিল তাদেরকেই আমি এক এক করে মেরে দিই। এরপরে আমি ডিসাইড করে নিই যে আমি থান্ডারবোল্টের খারাপ চেহারাকে পুরো পৃথিবীর সামনেই নিয়ে আসবো, যাতে পুরো পৃথিবীর মানুষই জানতে পারে থান্ডারবোল্ট আসলে কেমন মানুষ, এবং এমন ভাবে আমি থান্ডারবোল্টের কাছ থেকে রিভেঞ্জ নেব। এবং এই জন্যই আমি সাইড ওয়ান্ডারকে একটি কন্ট্রাক্ট দিয়েছিলাম, এই জন্যই তারা জাপানের কন্টেনারকেও চুরি করেছিল এবং এই কাজটিকে করার জন্য আমি সাইড ওয়ান্ডারকে সিআইএ এর অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়েছিলাম, যাতে জাপান ভবিষ্যতে জানতে পারে এই পুরো ঘটনাকেই আসলে থান্ডারবোল্ট রস করিয়েছে। আসলে সিআইএ হলো আমেরিকার এজেন্সি, যার আসল নাম হলো সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, এবং এই সিআইএ আমাদের দেশের রয়ের মতোই কাজ করে থাকে। এই সমস্ত কথাগুলোকে শোনার পর স্যাম উইলসন এটিকেও জানতে পেরে যায় কিছু সময় আগে আসলে যে তাকে কল করেছিল সে আসলে আর কেউ নয় বরং দ্য লিডারই ছিল। লিডারের এই সমস্ত কথাগুলোকে শোনার পর স্যাম উইলসন এটিকে জানতে পেরে যায় এই সমস্ত ঘটনাগুলো আসলে দ্য লিডারের জন্যই হচ্ছে, এই জন্যই তার জন্য লিডারকে ধরা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এখানে যখন স্যাম উইলসন দ্য লিডারকে ধরতে যাচ্ছিল তখনই দ্য লিডার এই ফ্যাসিলিটির মধ্যে থাকা সমস্ত গার্ডগুলোকেই নিজের গানকে শুনিয়ে দিয়ে তাদেরকে নিজের বসের মধ্যেই করে নেয়। এরপরে দ্য লিডার ওই সমস্ত গার্ডগুলোকে দিয়ে স্যাম উইলসন এবং টরেসের উপরেই অ্যাটাক করিয়ে দেয়। এই সুযোগের মধ্যে দ্য লিডার্স এই জায়গা থেকে পালিয়ে যায়। এখানে স্যাম উইলসন এবং টরেস এই সমস্ত গার্ডদের সাথে লড়াই করে কোনোভাবে তারা দুজনেও এই জায়গা থেকে পালিয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই দ্য লিডার নিজের প্ল্যানের মধ্যে সাকসেসফুল হয়ে গিয়েছে। জাপান আসলে এটিকে জানতে পেরে যায় অ্যাডমেন্টিয়ামের কন্টেনারকে চুরি করার জন্য আমেরিকার সিআইএ সাইড ওয়ান্ডারকে টাকা দিয়েছিল। এখানে জাপানের পিএম জানতে পেরে যায় এর পেছনে আসলে ইউএস এর চাল রয়েছে, যে প্ল্যানের আসলে মাস্টারমাইন্ড ছিল থান্ডারবোল্ট রস। এই জন্যই জাপানের পিএম এটিকে ডিসাইড করে নেয় যে তারা অ্যাডমেন্টিয়াম ধাতুকে নিয়ে ইউএস এর সাথে যে সন্ধিকে করেছিল ওই সন্ধিকেই তিনি ভেঙে দেয় এবং তিনি নিজের মিলিটারি আর্মিকে সোজা সিলিস্টিয়াল আইল্যান্ডের মধ্যেই পাঠিয়ে দেয়, যাতে জাপান ইউএস এর থেকে আগে অ্যাডমেন্টিয়ামের সমস্ত ধাতুকেই নিজেদের কাছে নিয়ে নিতে পারে। ইউএস এর মধ্যে যখন ইউএসএ ইন্টেলিজেন্স এটিকে জানতে পেরে যায় জাপান সমস্ত অ্যাডমেন্টিয়াম ধাতুকেই পাওয়ার জন্য সিলিস্টিয়াল আইল্যান্ডের দিকে যাচ্ছে, তখন তারা তাড়াতাড়ি এই ঘটনাকে জেনারেল রসকে বলে দেয়। এরপরে থান্ডারবোল্ট রস নিজের আর্মিকে খুব তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেয় যে ইন্ডিয়ান ওশেনের মধ্যে পৌঁছে গিয়ে সমস্ত অ্যাডমেন্টিয়ামের ধাতুকেই ক্যাপচার করে নেওয়ার জন্য, যাতে ইউএসএ সমস্ত ধরনের অ্যাডমেন্টিয়ামের ধাতুকে নিজেদের কাছেই রেখে নিতে পারে। যেহেতু জাপান এবং ইউএস এর মতো দুটো বড় বড় দেশের আর্মিরা একে অপরের সামনে এসে গিয়েছিল, এই জন্যই পুরো দুনিয়ার নিউজ চ্যানেলের মধ্যেই এটি ছড়িয়ে যায় অ্যাডমেন্টিয়াম ধাতুর জন্যই ইউএসএ এবং জাপানের মধ্যে লড়াই হতে চলেছে।
চলেছে। এই সমস্ত ঘটনাগুলোকে যখন স্যাম এবং টরাস জানতে পেরে যায় তখন তারা খুব তাড়াতাড়ি নিজেদের স্যুটকে পরে নিয়ে সেলেস্টিয়াল আইল্যান্ডের দিকেই যেতে শুরু করে। এখানে এসে যাওয়ার পর স্যাম উইলসন থান্ডারবোল্ট রসের ওয়ারশিপকে দেখতে পায়। এখানে স্যাম খুব তাড়াতাড়ি জেনারেল রসের কাছে পৌঁছে যায়। এখানে স্যাম থান্ডারবোল্ট রসকে বোঝাতে থাকে সে যদি এই জায়গার মধ্যে কোন রকম ভুল পদক্ষেপকে নিয়ে নেয় তাহলে এখানে দুটো দেশের মধ্যেই লড়াই শুরু হয়ে যেতে পারে। কিন্তু তাদের দুজনের কথার সময় আমরা অন্যদিকে দ্য লিডারকে দেখতে পাই, যে আসলে স্যাম উইলসনের হাত থেকে বাঁচার পর একটি ঘরের মধ্যে পৌঁছে গিয়েছিল এবং সে নিজের একটি ফোনকে ব্যবহার করে ইউএস এর দুটো এয়ারজেটকে হ্যাক করে নেয় এবং ওই দুটো এয়ারজেট সেলেস্টিয়াল আইল্যান্ডের পাশেই ছিল। এমনকি দ্য লিডার ওই এয়ারজেটের মধ্যে থাকা দুটো পাইলটকেও বস করে নেয় এবং সে ওই দুটো পাইলটকেই ব্যবহার করে জাপানের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। এটিকে দেখার পর জাপান বুঝতে পেরে যায় ইউএস আসলে লড়াই করার জন্য ফায়ারিং কে করতে শুরু করে দিয়েছে এবং এখান থেকে হয়তো লড়াই শুরু হয়ে গিয়েছে। এর উত্তরে জাপানও নিজের দুটো এয়ারজেটকে ছেড়ে দেয়, যার ফলে 4টি এয়ারজেটের মধ্যেই লড়াই শুরু হয়ে যায়। এই দৃশ্যকে দেখার পর স্যাম উইলসন এবং টরাস খুব তাড়াতাড়ি ওই জায়গার মধ্যে পৌঁছে যায়। তারা ইউএস এর এয়ারজেট গুলোকে থামিয়ে নিয়ে ওই দুটো এয়ারজেটের মধ্যে থাকা দুটো পাইলটকেই বাইরে পার করে নেয়। এরপরে স্যাম উইলসন জাপানকে বুঝিয়ে দেয় যে এটি আসলে কোনো প্রকার লড়াই নয়, বরং এখানে তাদের দুজন সোলজার কোন রকম পারমিশন কে ছাড়াই ফায়ারিং কে শুরু করে দিয়েছিল। এর ফলে জাপান এবং ইউএস এর মধ্যে যে লড়াই হতে চলেছিল সেটি এখন থেমে যায় এবং দুটো দেশই নিজেদের মিলিটারিকে নিয়ে আবার নিজেদের দেশে ফেরত চলে যায়। এখানে স্যাম উইলসন আবার ইউএসএ তে পৌঁছে যায়, কিন্তু এই সমস্ত লড়াইয়ের মধ্যে টোরাস খুবই ইনজার্ড হয়ে যায়। এই জন্য স্যাম খুব তাড়াতাড়ি তাকে হসপিটালের মধ্যে নিয়ে যায় এবং ওখানেই সে তার চিকিৎসাও করাতে থাকে এবং এই হসপিটালের মধ্যেই বাকি বান্সের এন্ট্রি হয়ে যায়। উইন্টার সোলজার অর্থাৎ বাকি বান্স এখানে স্যামের সাথে দেখা করতে এসেছিল। সে বলতে থাকে সে তার লড়াইয়ের সম্বন্ধে নিউজের মধ্যে দেখেছে, কিন্তু সে স্যামের সাথে দেখা করার পরেই ওই জায়গা থেকে চলে যায়। এখানেই আমরা জানতে পারি যে বাকি ইউএস এর মধ্যে এখন একটি পলিটিশিয়ানে পরিবর্তন হয়ে গিয়েছে। এর পরের সিনে আমরা দেখতে পাই ইউএসএ প্রেসিডেন্ট থান্ডারবোল্ট রস একটি প্রেস কনফারেন্স কে ডেকে নেয়। এই প্রেস কনফারেন্স এই জন্যই রাখা হয়েছিল যাতে অ্যাডমেন্টিয়াম ধাতুকে নিয়ে জাপান এবং ইউএস এর মধ্যে যেই টেনশন শুরু হয়ে গিয়েছিল এবং পুরো দুনিয়ায় যেখানে মনে করছিল এখন লড়াই শুরু হতে চলেছে, সে আসলে এই সমস্ত ঘটনাগুলোকেই পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিতে চেয়েছিল। এই প্রেস কনফারেন্সের মধ্যে আমরা স্যামকেও প্রেজেন্ট থাকতে দেখতে পাই। এখানে স্যাম উইলসনের সাথে দেখা করার জন্য দ্য লিডারও চলে আসে। দ্য লিডার এখানে স্যামকে বলতে থাকে আমি ইউএসএ এবং জাপানের মধ্যে লড়াই করানোর জন্য খুবই ভালো প্ল্যানকে বানিয়েছিলাম এবং আমি এই প্ল্যানের সাহায্যেই থান্ডারবোল্ট রসের আসল চেহারাকে পুরো দুনিয়ার কাছে নিয়ে আসতে চলেছিলাম, কিন্তু তোমার জন্য আমার এই পুরো প্ল্যানই ব্যর্থ হয়ে যায়। কিন্তু তুমি এখন চিন্তা করো না, কারণ আমি খুব তাড়াতাড়ি থান্ডারবোল্ট রসের আসল চেহারাকে পুরো পৃথিবীর কাছেই নিয়ে আসতে চলেছি, কারণ আমি খুব তাড়াতাড়ি দেখাতে চলেছি থান্ডারবোল্ট রস আসলে কতটা ইভেল এবং খারাপ মানুষ। এই সময়ের মধ্যে আমরা জানতে পারি যে থান্ডারবোল্ট রস আসলে অনেক বছর ধরেই একটি অসুখের মধ্যে ভুগছিল, এমনকি ওই অসুখের জন্যই তার মৃত্যু হতেও চলেছিল। ডক্টররা আসলে থান্ডারবোল্ট রসকে বাঁচাতে ব্যর্থ হয়ে গিয়েছিল, কিন্তু থান্ডারবোল্ট যখন এই ব্যাপারে তার লিডারকে বলে দেয় তখন তার লিডার নিজের ইন্টেলিজেন্সকে ব্যবহার করে থান্ডারবোল্ট রসের অসুখের ওষুধকেও বানিয়ে নেয়। এমনকি ওই অসুখের ওষুধকে থান্ডারবোল্ট রস প্রত্যেক দিনই খেয়ে থাকে, কিন্তু থান্ডারবোল্ট রস আসলে জানতোই না যে দ্য লিডার আসলে ওই ওষুধের মধ্যে গামা রেডিয়েশনকে মিক্স করে থাকতো এবং ওই ওষুধকে থান্ডারবোল্ট রস অনেক বছর ধরেই খেয়ে চলছে। এই জন্য থান্ডারবোল্ট রসের বডির মধ্যে এখন খুবই বেশি পরিমাণে গামা রেডিয়েশন এসে গিয়েছে এবং ওই গামা রেডিয়েশনের জন্যই থান্ডারবোল্ট রস ওই প্রেস কনফারেন্সের মধ্যেই সে রেড হাল্কে পরিবর্তন হয়ে যায় এবং সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সবকিছুকেই ধ্বংস করতে শুরু করে। এখানের মধ্যে থাকা কোন রকম সোলজারই আসলে তাকে আটকাতে পারেনি। এই সমস্ত ঘটনাকেই দেখার পর স্যাম উইলসন সব থেকে প্রথমে সোলজারের হাত দিয়ে দ্য লিডারকে গ্রেফতার করিয়ে নেয়। এরপরে সে খুব তাড়াতাড়ি রেড হাল্ককে আটকানোর জন্য চলে আসে। এরপরে স্যাম উইলসনের সাথে রেড হাল্কের খুবই একটি ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। এই লড়াইয়ের মধ্যে আমরা পরিষ্কার দেখতে পাই রেড হাল্ক আসলে খুবই পাওয়ারফুল। এই লড়াইয়ের মধ্যে রেড হাল্ক ক্যাপ্টেন আমেরিকার শিল্ডকে মাটির মধ্যেই ঘিরে দেয় এবং সে স্যামের ভাইবেনিয়ামের তৈরি দুটো ডানাকেও ভেঙে দেয়, যার ফলে স্যাম উইলসন অনেকটাই ইনজার্ড হয়ে যায়। কিন্তু এখানে স্যাম উইলসন রেড হাল্ককে আটকানোর জন্য সে থান্ডারবোল্ট রসের মেয়ের নাম অর্থাৎ বেটি রসের নামকে নিয়ে নেয় এবং সে থান্ডারবোল্ট রসকে বলতে থাকে সে আসলে এমন মানুষ নয় যে আসলে সবাইকেই ইনজার্ড করে, এমনকি সে বলতে থাকে তার মেয়ের জন্য তাকে এখন শান্ত হতেই হবে। এরপরে আমরা দেখতে পাই
থান্ডারবোল্ট রস নিজের মেয়ের নামকে শোনার পরেই সে আবার রেড হাল্ক থেকে মানুষে পরিবর্তন হয়ে যায়। কিন্তু এরপরে থান্ডারবোল্ট রসকে অ্যারেস্ট করে নেওয়া হয়। এরপরে তাকে ওই জেলের মধ্যেই বন্দি করে দেওয়া হয়, যে জেলের মধ্যে আসলে ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার মুভির মধ্যে অ্যান্টম্যান, ফ্যালকন, ওয়ান্ডা এবং হকাইকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কিছু সময় পরেই স্যাম উইলসন বেটি রোজকে নিয়ে ওই জেলের মধ্যেই পৌঁছে যায় যেখানে থান্ডারবোল্ট রস বন্দি ছিল। থান্ডারবোল্ট রস নিজের মেয়ের সাথে দেখা করার পর খুবই খুশি হয়ে যায় এবং যেহেতু এই জায়গার মধ্যে স্যাম উইলসন প্রমাণ করে দিয়েছিল থান্ডারবোল্ট রসের উপর আসলে দ্য লিডারই অ্যাটাক করিয়েছিল, এই জন্যই সে আইজিয়া ব্রডলিকেও জেল থেকে বাইরে বার করে নেয় এবং সে আইজিয়া ব্রডলিকে নিজের সাথেই নিয়ে চলে যায়। এর সাথে এই মুভিটি বন্ধুরা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু এই মুভি শেষে আমরা একটি এন্ড ক্রেডিট সিনকেও দেখতে পাই। এই সিনের মধ্যে আমরা দেখতে পাই যে জেলের মধ্যে আসলে থান্ডারবোল্ট রসকে রাখা হয়েছিল ওই জেলের মধ্যে আসলে দ্য লিডারকেও রাখা হতো। এই জন্য স্যাম উইলসন এখানে দ্য লিডারের সাথেও দেখা করতে আসে। এখানেই দ্য লিডার স্যামকে ফিউচারে আসতে থাকা বিপদ থেকে তাকে অ্যালার্ট করিয়ে দেয়। এমনকি দ্য লিডার এটিও বলতে থাকে, তুমি হয়তো এখন মনে করছো তুমি আমাকে ধরে নিয়ে সবকিছুকে সলভ করে নিয়েছো, হয়তো এখন তোমার দুনিয়ার মধ্যে কোন রকমই বিপদ নেই, কিন্তু আসলে আমি নিজের মাইন্ডকে ব্যবহার করে সমস্ত পসিবিলিটিকেই দেখে নিয়েছি। এই জন্যই আমি জানি তারা আসতে চলেছে। যখন তারা আসবে তুমি তাদেরকে আর আটকাতে পারবে না। তখনই স্যাম দ্য লিডার্সকে জিজ্ঞাসা করে তুমি কার সম্বন্ধে কথা বলছো এবং আসলে কারা আসতে চলেছে। এই কথাকে শোনার পর দ্য লিডার বলতে থাকে, তোমার কি মনে হয় এই পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে শুধুমাত্র তোমারই একটি দুনিয়া রয়েছে? আসল সত্য কথা হলো তোমাদের দুনিয়াকে ছাড়াও আরো অনেক দুনিয়া রয়েছে এবং ওই দুনিয়ার মধ্যেই তারা সবাই বসবাস করে এবং তারা এখন আসতে চলেছে। এই জন্য আমি দেখবো যখন তারা আসবে তখন তুমি তাদেরকে কেমন ভাবে আটকাবে। দ্য লিডার্স এর এই কথাকেই বলার পর এই পুরো মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এটি ছিল ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড মুভির পুরো কাহিনী।